আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 এর ইংলিশ বিষয়ের দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ এই লেসনটির লাইন বাই লাইন বাংলায় পড়ব। লেসনটি অনেকটাই বড়, আমি দুটো পার্টে পড়াবো। তো আজকে আমরা ফার্স্ট পার্টটা পড়বো, নেক্সট ক্লাসে আমরা সেকেন্ড পার্টটা পড়বো। ওকে, তো এর আগের ক্লাসে আমরা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এই যে লেসনটি অর্থাৎ তোমাদের যে প্রথম লেসনটি রয়েছে সেই লেসনটি কিন্তু আমরা লাইন বাই লাইন সম্পূর্ণ অংশ বাংলায় পড়ে নিয়েছি। যারা ভিডিওটি দেখোনি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা দেখে নিতে পারো, অথবা এই ভিডিওটির এন্ড স্ক্রিনেও আমি লিংকটা দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারো। এছাড়াও অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে থেকে যত ধরনের এমসিকিউ হয় তো সেই এমসিকিউ নিয়েও আলোচনা করেছি একটা ভিডিওতে, সেটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যে যারা তোমরা এই ইউটিউবের ভিডিওগুলো দেওয়া হচ্ছে এর বাইরেও স্পেশাল সাপোর্ট পেতে চাও, অর্থাৎ নতুন নতুন ভিডিও, গ্রামাটিক্যাল টিপস বা তোমাদের এই লেসন সংক্রান্ত ইম্পর্টেন্ট নোটসগুলো পেতে চাও, তাহলে অবশ্যই তোমরা এই যে চ্যানেলের জয়েন বাটনে জয়েন করতে পারো এবং সেখান থেকে তোমরা মেম্বারশিপ নিতে পারো। তো যে সমস্ত ভিডিওগুলো আমি এরপরে চ্যানেলে আপলোড করব তো অনলি ফর মেম্বার্সদের জন্য, তোমরা সেগুলো অবশ্যই প্রথমেই পেয়ে যাবে। ওকে, তো একজন দেখো কোচিং সেন্টার থেকে জয়েন করেছেন, আমি এখানে স্ক্রিনশটটা শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো আশা করছি আমি কন্টিনিউ তোমাদের জন্য যতটা সম্ভব চেষ্টা করব যাতে তোমাদেরকে সাপোর্ট করতে পারি। ওকে, তো চলো শুরু করছি। তাহলে দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ। দ্য স্বামী হচ্ছেন স্বামী বিবেকানন্দের কথা বলা হয়েছে, অ্যান্ড মাদার এবং মা, ওয়ার্শিপ মানে হচ্ছে পূজা বা আরাধনা, অর্থাৎ মায়ের আরাধনা, মাতৃপূজা। এখানে স্বামী বিবেকানন্দ এবং তার মাতৃপূজা অর্থাৎ কালী মায়ের আরাধনার কথা বলা হয়েছে এই লেসনটিতে। লিখেছেন সিস্টার নিবেদিতা, ভগিনী নিবেদিতা। তো আমরা প্রথমে এই সিস্টার নিবেদিতা সম্পর্কে একটু কিছু জেনে নেব, তারপরে আমরা টেক্সটটা পড়া শুরু করব। তো দেখে নেওয়া যাক। সিস্টার নিবেদিতা বর্ন মার্গারেট এলিজাবেথ নোবেল। ভগিনী নিবেদিতা, যার আসল নাম ছিল মার্গারেট এলিজাবেথ নোবেল, ওয়াজ অ্যান আইরিশ টিচার, ছিলেন একজন আইরিশ শিক্ষিকা, অথর, লেখিকা, সোশ্যাল অ্যাক্টিভিস্ট মানে সমাজকর্মী, অ্যান্ড ডিসাইপল অফ স্বামী বিবেকানন্দ। ডিসাইপল মানে হচ্ছে শিষ্যা। কার শিষ্যা ছিলেন? স্বামী বিবেকানন্দ, অর্থাৎ স্বামী বিবেকানন্দের শিষ্যা ছিলেন তিনি। She was born on October 28, 1867 in Ireland. তিনি জন্মগ্রহণ করেছিলেন 28শে অক্টোবর 1867 সালের। কোথায়? আয়ারল্যান্ডে। She spent her childhood and early youth in Ireland. She spent, তিনি কাটিয়েছিলেন her childhood, তার শৈশব, and early youth, যৌবনের প্রথম দিকটা, in Ireland, আয়ারল্যান্ডে। When she was 28, যখন তিনি ছিলেন 28 অর্থাৎ তার বয়স ছিল 28 বছর। She first met স্বামী বিবেকানন্দ, তিনি প্রথম সাক্ষাৎ করেন স্বামী বিবেকানন্দের সঙ্গে। She was moved by him. She was moved by him মানে তিনি, she মানে এই যে সিস্টার নিবেদিতা, তিনি moved by him. Him হচ্ছে এখানে স্বামী বিবেকানন্দ, এই স্বামী বিবেকানন্দের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন, অ্যান্ড কেম টু ইন্ডিয়া, এবং এসেছিলেন ভারতবর্ষে, উইথ আ গ্রেট পারপাস মানে একটা মহান উদ্দেশ্যে, আ ভোকেশন মানে ব্রত নিয়ে, তাহলে মহান উদ্দেশ্য নিয়ে এবং ব্রত নিয়ে তিনি ভারতবর্ষে এসেছিলেন। শি লেফট ইংল্যান্ড, তিনি ছেড়েছিলেন ইংল্যান্ড, টু সার্ভ ইন্ডিয়া, ভারতবর্ষের সেবা করার জন্য। শি ট্রাইড হোল হার্টেডলি, তিনি চেষ্টা করেছিলেন সর্বান্তকরণে, টু পপুলারাইজ দ্য স্টাডি অফ হিন্দু কালচার। টু পপুলারাইজ মানে হচ্ছে জনপ্রিয় করে তোলা। কি জনপ্রিয় করে তোলা? দ্য স্টাডি অফ হিন্দু কালচার, হিন্দু সংস্কৃতিকে জনপ্রিয় করে তোলার জন্য তিনি সর্বান্তকরণের চেষ্টা করেছিলেন। শি মোটিভেটেড স্কোর্স অফ পিপল টু প্লাং ইনটু দ্য ফ্রিডম মুভমেন্ট। শি মোটিভেটেড স্কোর্স অফ পিপল অর্থাৎ তিনি অনুপ্রাণিত করেছিলেন অসংখ্য মানুষদেরকে, টু প্লাং ইনটু দ্য ফ্রিডম মুভমেন্ট, স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করার জন্য বা যোগ দিতে তিনি অনুপ্রাণিত করেছিলেন। শি বিকেম ইল, তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন, ডিউ টু টায়ারলেস হার্ডওয়ার্ক মানে অবিশ্রান্ত হার্ডওয়ার্ক, কঠোর পরিশ্রম, তার কারণে তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন। শি ডাইড ইন দার্জিলিং, তিনি দার্জিলিংয়ে মারা গিয়েছিলেন, অন
অক্টোবর 13, 1911, 1911 সালের 13ই অক্টোবর। ওকে, তো এইটুকু আমরা জানলাম সিস্টার নিবেদিতা সম্পর্কে। এইবার আমরা এই গদ্যাংশটির একটু ভূমিকা জানবো, অর্থাৎ এই যে লেসনটি এটা কি নিয়ে। দেখো, এইটুকু জানলেই আশা করছি বুঝতে পারবে কিছুটা। দেখো, এই পাঠ্যাংশটি ভগিনী নিবেদিতার শ্রেষ্ঠ রচনা দ্য মাস্টার অ্যাজ আই স হিম থেকে নেওয়া হয়েছে। তাহলে এটা একটা কিন্তু এমসিকিউ আসতে পারে, কোথা থেকে নেওয়া হয়েছে? ভগিনী নিবেদিতার শ্রেষ্ঠ রচনা দ্য মাস্টার অ্যাজ আই স হিম থেকে নেওয়া হয়েছে। এটি স্বামী বিবেকানন্দের গভীর আধ্যাত্মিক চেতনাকে লিপিবদ্ধ করে। গদ্যাংশটি কিভাবে তিনি জগন্মাতা ও ব্রহ্মকে উপলব্ধি করেছিলেন, অর্থাৎ জগন্মাতা এখানে যিনি এই যে বললাম যে মাদার ওয়ার্শিপ অর্থাৎ মাতৃর আরাধনা কিভাবে করেছিলেন সেই বিষয়ে উপলব্ধি তার, সেই বিষয়ে ছিল এই গদ্যাংশটি। কিভাবে মাতৃশক্তির সঙ্গে এক সর্বজনীন শক্তি বা ব্রহ্মের ধারণা তার মনে আসতো, কিভাবে তিনি উভয়ের মধ্যে সমন্বয় সাধনের জন্য চেষ্টা করেছিলেন তা তুলে ধরে। এই গদ্যাংশটি সেইগুলোই তুলে ধরে। তিনি মাতৃ উপাসনার জটিল আধ্যাত্মিক ধারণাগুলি স্পষ্টভাবে বর্ণনা করেছেন। এই কাজ তিনি করতে পেরেছিলেন কারণ তার সবকিছুকেই অন্তর্দৃষ্টি দিয়ে বোঝার ক্ষমতা ছিল। অন্তর্দৃষ্টি মানে ভেতরের এক ক্ষমতা ছিল, ভেতর থেকে তিনি বুঝতেন ভেতরের দৃষ্টি দিয়ে। তার তীক্ষ্ণ বুদ্ধি এবং অনুসন্ধিৎসু মনই, তার তীক্ষ্ণ বুদ্ধি মানে তার প্রচন্ড বুদ্ধি ছিল এবং অনুসন্ধিৎসু মন অর্থাৎ সবকিছু জানার একটা ইচ্ছা আর কি, অনুসন্ধান করতে চান তিনি। তো সেই রকম একটা মন তার ছিল। তাকে তার গুরু স্বামী বিবেকানন্দ এবং তার মনকে বুঝতে আর ব্যাখ্যা করতে সাহায্য করেছিল। তাহলে কাকে বুঝতে? তাকে, এটা তাকে মানে হচ্ছে ভগিনী নিবেদিতাকে তার গুরু স্বামী বিবেকানন্দ সম্পর্কে তাকে জানতে বা বুঝতে সাহায্য করেছিল। ওকে, এবার আমরা টেক্সটটা পড়া শুরু করব। দেখো, দ্য স্টোরি অফ দ্য গ্লিমসেস। দ্য স্টোরি হচ্ছে গল্প, কিসের? ঝলক। গ্লিমসেস মানে হচ্ছে ঝলকের যে গল্প। হুইচ আই কট অফ দিস পার্ট অফ দ্য স্বামীস লাইফ উড বি সিঙ্গুলারলি ইনকমপ্লিট। বলছেন হুইচ আই কট অফ দিস পার্ট, যেটা আই কট মানে যেটা আমি এখানে তুলে ধরেছি, অফ দিস পার্ট এই অংশে, অফ দ্য স্বামীস লাইফ অর্থাৎ স্বামী বিবেকানন্দের জীবন সম্পর্কে, উড বি সিঙ্গুলারলি ইনকমপ্লিট সেটা হবে সিঙ্গুলারলি নিতান্তই ইনকমপ্লিট অসম্পূর্ণ। কি বলছেন সিস্টার নিবেদিতা? বলছেন যে যে ঝলকের যে গল্প যেটা এই অংশে আমি তুলে ধরেছি স্বামী বিবেকানন্দের জীবন সম্পর্কে, সেটা নিতান্তই অসম্পূর্ণ থেকে যাবে। ইফ ইট কন্টেন্ট নো মেনশন অফ হিজ ওয়ার্শিপ অফ দ্য মাদার। ইফ ইট কন্টেন্ট মানে যদি এখানে থাকে নো মেনশন, কোনো উল্লেখ যদি না থাকে। কিসের উল্লেখ? অফ হিজ ওয়ার্শিপ, তার পূজা বা আরাধনা, অফ দ্য মাদার মায়ের বা মা কালীর কথা বলা হয়েছে। তাহলে যদি এখানে তার মায়ের প্রতি যে তার মাতৃপূজা বা মাতৃভক্তি মাতৃ আরাধনা রয়েছে সেই বিষয়টা যদি এখানে উল্লেখ না থাকে, তাহলে এই যে আমি ঝলকের একটা গল্প আমি এখানে তুলে ধরেছি স্বামীর জীবনের সম্পর্কে, সেটা সম্পূর্ণভাবে অসম্পূর্ণ থেকে যাবে। স্পিরিচুয়ালি স্পিকিং মানে আধ্যাত্মিকভাবে যেটা বলা যায়, আই হ্যাভ অলওয়েজ ফেল্ট, আমি সব সময়, ফেল্ট হচ্ছে অনুভব করা, আমি সব সময় অনুভব করি, দ্যাট দেয়ার ওয়্যার টু এলিমেন্টস, সেখানে ছিল কি দুটো এলিমেন্টস, দুটো উপাদান, ইন হিজ কনশাসনেস, তার চেতনায়। ওকে, নিবেদিতা বলছেন তার চেতনায়, তার চেতনার কার কথা বলা হচ্ছে? স্বামী বিবেকানন্দের চেতনায় দু রকমের এলিমেন্টস রয়েছে, উপকরণ রয়েছে, সেটা বলা হচ্ছে। আনডাউটেডলি নিঃসন্দেহে হি ওয়াজ বর্ন আ ব্রহ্মজ্ঞানী, মানে তিনি জন্মগতভাবেই ব্রহ্মজ্ঞানী ছিলেন। ব্রহ্মজ্ঞানী যার কি পরমেশ্বর বা ব্রহ্মের সম্পর্কে যার জ্ঞান থাকে তাকেই বলা হয় ব্রহ্মজ্ঞানী। অ্যাজ রামকৃষ্ণ পরমহংস সো ফ্রিকুয়েন্টলি ইনসিস্টেড, যেটা কি রামকৃষ্ণ পরমহংস অর্থাৎ রামকৃষ্ণদেব সো ফ্রিকুয়েন্টলি বারবার ইনসিস্টেড মানে জোর দিয়েছিলেন কোন বিষয়টার উপর? যে স্বামী বিবেকানন্দ ব্রহ্মজ্ঞানী ছিলেন এই বিষয়টার উপর তিনি অর্থাৎ রামকৃষ্ণ পরমহংস বারবার জোর দিয়েছিলেন। when he was only 8 years old, when যখন he was
তিনি ছিলেন only 8 years old, শুধুমাত্র 8 বছর বয়সের, সিটিং অ্যাট হিজ প্লে, সিটিং মানে হচ্ছে বসে, অ্যাট হিজ প্লে তার খেলায় অর্থাৎ খেলতে বসে, হি হ্যাড ডেভেলপড তিনি উন্নত করেছিলেন দ্য পাওয়ার অফ এন্টারিং সমাধি, দ্য পাওয়ার মানে ক্ষমতা, কিসের ক্ষমতা? অফ এন্টারিং সমাধি, সমাধিতে থাকার ক্ষমতা। সমাধি মানে হচ্ছে ধ্যান, যাকে বলা হয় ধ্যান। অর্থাৎ যখন তার বয়স, কার বয়স? স্বামী বিবেকানন্দের বয়স যখন 8 বছর, তখনই তিনি খেলার সময়ে, তখনই তার মধ্যে সেই সমাধিতে বসার বা সমাধির মধ্যে যে ডুবে যাওয়া, সেই যে ক্ষমতা, সেটাকে তিনি উন্নত করেছিলেন। দ্য রিলিজিয়াস আইডিয়াস, ধর্মীয় ধারণা, টুয়ার্ডস হুইচ, যেগুলোর প্রতি, হি ন্যাচারালি গ্র্যাভিটেটেড, তিনি স্বাভাবিকভাবেই চালিত হতেন। কোনগুলোর প্রতি? যে ধর্মীয় ধারণাগুলো যেগুলোর প্রতি তিনি স্বাভাবিকভাবেই চালিত হতেন বা আকৃষ্ট হতেন, ওয়ার হাইলি অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ফিলোসফিক্যাল, সেগুলো ছিল সম্পূর্ণভাবে অ্যাবস্ট্রাক্ট অর্থাৎ বিমূর্ত এবং ফিলোসফিক্যাল দার্শনিক। দ্য ভেরি রিভার্স অফ দোজ মানে উল্টো, বিপরীত, কিসের? হুইচ আর কমনলি রেফার্ড টু অ্যাজ আইডোলেট্রাস, যেটাকে কমনলি রেফার্ড, যেটাকে বলা হয় আইডোলেট্রাস মানে হচ্ছে মূর্তি বা পৌত্তলিকতা, যেটাকে বলা হয় পৌত্তলিক বা মূর্তি পূজা বলে না, সেই মূর্তি বা পৌত্তলিক, এই বিষয়টার মানে উল্টো ছিল, বিপরীত ছিল, রিভার্স। কোনটা? তার যে ধর্মীয় ধারণা, সেগুলো কিসের প্রতি আকৃষ্ট ছিল বা তিনি তার মানে ন্যাচারালি গ্র্যাভিটেটেড অর্থাৎ স্বাভাবিকভাবেই চালিত ছিলেন বা আকৃষ্ট ছিলেন কিসের প্রতি? যেগুলো অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ফিলোসফিক্যাল অর্থাৎ দার্শনিক এবং অ্যাবস্ট্রাক্ট হচ্ছে বিমূর্ত, সেগুলোর প্রতি চালিত ছিলেন তিনি। ঠিক আছে, নেক্সট, ইন হিজ ইউথ, তার যুবক বয়সে, অ্যান্ড প্রিজুমেবলি when he had already been some time under the influence of Sri Ramakrishna, তার প্রিজুমেবলি হচ্ছে সম্ভবত, when he had already been some time, he had already been অর্থাৎ তিনি ছিলেন, some time কিছু সময়, under the influence of Sri Ramakrishna, শ্রী রামকৃষ্ণ দেবের দ্বারা প্রভাবিত হয়ে কিছু সময় থাকার পরের কথা বলা হচ্ছে। হি বিকেম আ ফর্মাল মেম্বার, তিনি বিকেম হচ্ছে হয়েছিলেন, আ ফর্মাল মেম্বার একজন সাধারণ সদস্য অর্থাৎ একজন নিয়ম মাফিক সদস্য তিনি হয়েছিলেন। কোথায়? সাধারণ ব্রহ্ম সমাজের। তাহলে পুরো লাইনটা কি হলো? ইন হিজ ইউথ অ্যান্ড প্রিজুমেবলি when he had already been some time under the influence of Sri Ramakrishna, তার যুবক বয়সে অথবা না সরি এবং সম্ভবত যখন তিনি কোথায় ছিলেন? তিনি কিছু সময় শ্রী রামকৃষ্ণ দেবের অনুপ্রেরণায় মধ্যে ছিলেন, তার দ্বারা প্রভাবিত ছিলেন। তারপরে হি বিকেম আ ফর্মাল মেম্বার অব দ্য সাধারণ ব্রহ্ম সমাজ, তিনি একজন নিয়ম মাফিক সদস্য হয়েছিলেন সাধারণ ব্রহ্ম সমাজের। ইন ইংল্যান্ড অ্যান্ড আমেরিকা, ইংল্যান্ড এবং আমেরিকাতে হি ওয়াজ নেভার নোন টু প্রিচ এনিথিং, মানে এরকম কিছু জানা যে নেই যে তিনি প্রিচ মানে হচ্ছে ধর্ম প্রচার করা, যে প্রচার করেছিলেন, দ্যাট ডিপেন্ডেড অন আ স্পেশাল ফর্ম, স্পেশাল ফর্ম মানে বিশেষ কোনো দেবমূর্তি বা কোনো সাকার যে ভাব অর্থাৎ যার আকৃতি আছে, এরকম কোনো রূপের উপর নির্ভর করে গড়ে ওঠেনি। অর্থাৎ আমেরিকা বা ইংল্যান্ডে তিনি এমন কিছু ধর্মপ্রচার করেননি যেটা কিসের উপর নির্ভরশীল ছিল? কোনো স্পেশাল ফর্ম বা বিশেষ দেবমূর্তির উপর নির্ভরশীল ছিল, এরকম কিছু তিনি প্রচার করেননি। দ্য রিয়েলাইজেশন অফ ব্রহ্ম ওয়াজ হিজ ওনলি ইম্পারেটিভ, দ্য রিয়েলাইজেশন মানে অনুভূতি, অফ ব্রহ্ম অর্থাৎ ব্রহ্মের অনুভূতি, ওয়াজ হচ্ছে ছিল, হিজ ওনলি ইম্পারেটিভ তার মানে শুধুমাত্র অভিপ্রায় বা উদ্দেশ্য ছিল ব্রহ্মের অনুভূতি। দ্য অদ্বৈত ফিলসফি অর্থাৎ অদ্বৈত দর্শন, হিজ অনলি সিস্টেম অফ ডক্ট্রিন তার যে তত্ত্ব, সেই তত্ত্বের একমাত্রই সিস্টেম বা প্রথা। দ্য বেদাস অ্যান্ড উপনিষদস হিজ সোল স্ক্রিপচারাল অথরিটি, বেদ এবং উপনিষদ ছিল একমাত্র ধর্মীয় প্রামাণ্য বিষয়। স্ক্রিপচারাল মানে হচ্ছে ধর্মীয়, অথরিটি হচ্ছে প্রামাণ্য বিষয়। কি ছিল তাহলে? বেদ এবং উপনিষদ ছিল তার একমাত্র ধর্মীয় প্রামাণ্য বিষয়। ওকে, নেক্সট, অ্যান্ড ইয়েট
এবং তবু সাইড বাই সাইড উইথ দিস, এটার পাশাপাশি ইট ইজ অলসো ট্রু, এটাও সত্য, দ্যাট ইন ইন্ডিয়া দ্য ওয়ার্ড, ভারতবর্ষে এই শব্দটি মাদার মা ওয়াজ ফর এভার অন হিজ লিপস, ওয়াজ ফর এভার মানে চির সবকালের জন্য, অন হিজ লিপস তার ঠোঁটে লেগেই থাকতো। কোন শব্দটা? মাদার বা মা। হি স্পোক অফ হার, হি স্পোক মানে তিনি বলতেন, অফ হার এখানে হার হচ্ছে মা, মা কালীর কথা বলা হচ্ছে, তিনি মা কালীর কথা বলতেন। অ্যাজ উই অফ ওয়ান ডিপলি ফ্যামিলিয়ার ইন দ্য হাউস হোল্ড লাইফ, অ্যাজ উই যেমন ভাবে আমরা বলে থাকি, অফ ওয়ান একজনের সম্পর্কে, ডিপলি ফ্যামিলিয়ার মানে গভীরভাবে পরিচিত, কোথায়? ইন দ্য হাউস হোল্ড লাইফ অর্থাৎ আমাদের যে পরিবারের বা আমাদের সমাজে বা পরিবারের, হাউস হোল্ড লাইফ অ্যাকচুয়ালি এখানে আমাদের পরিবারের কোনো বিশেষ পরিচিত বা খুব প্রিয় মানুষের সম্পর্কে আমরা যেরকম ভাবে বলে থাকি, তিনি তার সম্পর্কে বলতেন। কার সম্পর্কে? মা কালীর সম্পর্কে বলতেন। হি ওয়াজ কনস্ট্যান্টলি প্রিঅকুপাইড উইথ হার, হি ওয়াজ কনস্ট্যান্টলি তিনি অবিরত বিভোর থাকতেন, প্রিঅকুপাইড উইথ হার বিভোর থাকতেন তার সঙ্গে। তাহলে হি ওয়াজ কনস্ট্যান্টলি প্রিঅকুপাইড উইথ হার, তিনি সব সময় তার সঙ্গে, তার সঙ্গে হচ্ছে মায়ের সঙ্গে সব সময় বিভোর থাকতেন। লাইক আদার চিলড্রেন অন্যান্য সন্তানদের মতো, হি ওয়াজ নট অলওয়েজ গুড, তিনি সব সময় গুড মানে ভালো ছিলেন না, নট অলওয়েজ গুড সব সময় তিনি ভালো ছিলেন না। সামটাইমস কখনো কখনো, হি উড বি নটি তিনি ছিলেন দুষ্টু, অ্যান্ড রিবেলিয়াস বা এবং কি এছাড়াও ছিলেন তিনি বিদ্রোহী। তাহলে কখনো কখনো দুষ্ট এবং বিদ্রোহী ছিলেন, সব সময় কিন্তু তিনি গুড বা ভালো ছিলেন না। বাট অলওয়েজ টু হার কিন্তু সব সময় তার প্রতি ছিলেন, অর্থাৎ সব সময় কিন্তু মায়ের প্রতি তার সব সময় যে ভক্তি সেটা ছিল, সেটা যতই তিনি নটি বা বিদ্রোহী বা দুষ্টু যাই হোক, সব সময় তিনি মায়ের সঙ্গেই ছিলেন। নেভার ডিড হি অ্যাট্রিবিউট টু এনি আদার, নেভার ডিড হি অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট হচ্ছে দোষারোপ করা, টু এনি আদার তিনি কখনোই অন্যকে দোষারোপ করতেন না। দ্য গুড অর ইভিল দ্যাট বিফেল, দ্য গুড ভালো, অর ইভিল মানে হচ্ছে খারাপ, যেটাই হোক না কেন, দ্যাট বিফেল অর্থাৎ যেটাই ঘটুক না কেন, তার জন্য তিনি কাউকে দোষারোপ করতেন না কখনোই। অন আ সার্টেন সোলেম অকেশন, অন আ সার্টেন মানে একটা নির্দিষ্ট, সোলেম অকেশন মানে জাঁকজমকপূর্ণ বা একটা গুরুগম্ভীর অনুষ্ঠানে, হি এন্ট্রাস্টেড টু আ ডিসাইপল তিনি দায়িত্ব দিয়েছিলেন বা ভার দিয়েছিলেন, এন্ট্রাস্টেড টু আ ডিসাইপল একটা শিষ্যকে, টু আ প্রেয়ার টু হার, প্রেয়ার মানে একটা প্রার্থনা, টু হার কার প্রতি? মায়ের প্রতি, হার মানে মা কালীর প্রতি, তার প্রতি একটা প্রার্থনা করার জন্য তিনি দায়িত্ব দিয়েছিলেন একজন শিষ্যকে। দ্যাট ইন হিজ ওন লাইফ হ্যাড অ্যাক্টেড অ্যাজ আ ভার্টেবল চার্ম, যেটা ইন হিজ ওন লাইফ তার নিজের জীবনে, হ্যাড অ্যাক্টেড কাজ করেছিল, অ্যাজ এ ভার্টেবল চার্ম সত্যিকারের মন্ত্র শক্তি, চার্ম হচ্ছে মন্ত্র শক্তির মতো কাজ করেছিল। এবং তিনি বলছেন অ্যান্ড মাইন্ড হি অ্যাডেড সাডেনলি, হি অ্যাডেড সাডেনলি তিনি তার সঙ্গে 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 হঠাৎ করেই যুক্ত করলেন, অ্যান্ড মাইন্ড এবং মনে রেখো, টার্নিং উইথ হোয়াট ওয়াজ অলমোস্ট ফিয়ার্সনেস আপন দ্য রিসিভার, টার্নিং উইথ মানে এমনভাবে ঘুরলেন, দ্যাট ওয়াজ অলমোস্ট ফিয়ার্সনেস, ফিয়ার্সনেস, ফিয়ার্সনেস মানে হচ্ছে একটা ভয় বা ভীতিকর অবস্থা, আপন দ্য রিসিভার, রিসিভার মানে হচ্ছে যিনি, এই যে স্বামী বিবেকানন্দের যে মন্ত্রটা তিনি বলছেন বা প্রার্থনাটা করার জন্য, অর্থাৎ সেই যে ডিসাইপল, সেই ডিসাইপল বা শিষ্যর কথা বলা হচ্ছে, রিসিভার যিনি গ্রহণ করছেন, মানে তার কাছে তখন এটা একটা ভয়ঙ্কর মনে হয়েছিল। কখন? যখন তিনি হঠাৎ করেই তার দিকে ঘুরে বললেন যে অ্যান্ড মাইন্ড এবং মনে রেখো। তো এই বিষয়টা বলার সঙ্গে সঙ্গেই সেই যে যিনি গ্রাহক রিসিভার ছিলেন তার মনের মধ্যে হঠাৎ করে ভয় এসে গেল, ফিয়ার্সনেস। মেক হার লিসেন টু ইউ, মেক হার লিসেন টু ইউ মানে তাকে শুনতে বাধ্য করবে, মানে সে যেন শোনে। কে শোনে? মা যেন তোমার এই প্রেয়ার, এই প্রার্থনা যেন শোনেন। ওয়েন ইউ সে ইট যখন তুমি এটা বলবে, অর্থাৎ বলার জন্য বলছো সেটা নয়, এটা যেন মা শোনেন, তেমন ভাবেই তুমি এই প্রেয়ারটা করবে
যাতে মা শুনতে বাধ্য হন। নান অফ দ্যাট ক্রিনজিং টু মাদার, রিমেম্বার। নান অফ দ্যাট ক্রিনজিং মানে কোনো রকম ভয়ে ভয়ে নত হওয়া বা ভাব চলবে না, টু মাদার, মায়ের কাছে, রিমেম্বার, মনে রেখো। তাহলে এটুকু বোঝা গেল। অন আ সার্টেন সোলেম অকেশন, কোনো নির্দিষ্ট একটা জাঁকজমকপূর্ণ বা গুরুগম্ভীর একটা অনুষ্ঠানে, হি মানে স্বামী বিবেকানন্দ, ইন্ট্রাস্টেড, দায়িত্ব দিয়েছিলেন বা ভার দিয়েছিলেন, টু আ ডিসাইপল, একজন শিষ্যকে, আ প্রেয়ার টু হার, মায়ের প্রতি একটা প্রার্থনা করার জন্য, দ্যাট ইন হিজ ওন লাইফ ইট হ্যাড অ্যাক্টেড অ্যাজ আ ভার্টিবল চার্ম, যেটা তার নিজের জীবনে একটা মন্ত্র শক্তির মতো কাজ করেছিল। অ্যান্ড মাইন্ড, এবং মনে রেখো, হি অ্যাডেড সাডেনলি, তিনি হঠাৎ করেই এর সঙ্গে যুক্ত করলেন, টার্নিং উইথ হোয়াট ওয়াজ অলমোস্ট ফিয়ার্সনেস আপন দ্য রিসিভার, এমনভাবে তিনি ঘুরলেন যেটা সেই গ্রাহকের কাছে একটা ভয়ের মতো ছিল। কি বললেন? মেক হার লিসেন টু ইউ ওয়েন ইউ সে ইট, যখন তুমি এটা বলবে বা যখন তুমি এই প্রেয়ারটা করবে, তিনি যেন শুনতে বাধ্য হন, এমনভাবে করবে, বলার মতো বললে হবে না। নান অফ দ্যাট ক্রিনজিং টু মাদার, মায়ের কাছে কোন রকম ভীতু ভাব, ভয় ভয়ে নত হওয়া চলবে না, রিমেম্বার, এটা মনে রেখো। এভরি নাও অ্যান্ড দেন, মাঝে মাঝেই, হি উড ব্রেক আউট উইথ মানে তিনি বলে উঠতেন, সাম নিউ ফ্র্যাগমেন্ট, অংশ বা টুকরো অংশ, অফ ডেসক্রিপশন, বর্ণনার কোনো একটা, কোনো হয়তো তার কোনো বর্ণনা, সেখান থেকে টুকরো টুকরো অংশ তিনি মাঝে মাঝেই বলে উঠতেন। দ্য রাইট হ্যান্ড রেজড ইন ব্লেসিং, দ্য রাইট হ্যান্ড মানে ডান হাত, রেজড মানে তোলা থাকে, ইন ব্লেসিং আশীর্বাদে। দ্য লেফট হোল্ডিং দ্য সোর্ড, লেফট হচ্ছে বাম হাত, হোল্ডিং দ্য সোর্ড তরোয়ারি ধরা থাকে। কার? মা কালীর। মা কালীর ডান হাত উঁচু করা থাকে, সেটা আশীর্বাদ থাকে, ব্লেসিং, এবং বাম হাতে থাকে সোর্ড বা তরবারি। হার কার্স ইজ ব্লেসিং, তার কার্স মানে হচ্ছে অভিশাপ বা শাপ, ইজ ব্লেসিং আশীর্বাদ, অর্থাৎ মায়ের অভিশাপই আশীর্বাদ। উড বি দ্য সাডেন এক্সক্লামেশন দ্যাট এন্ডেড আ লং রেভারি, উড বি এটা হতো, দ্য সাডেন এক্সক্লামেশন মানে হঠাৎ একটা চিৎকার, দ্যাট এন্ডেড আ লং রেভারি যেটা শেষ করতো, আ লং রেভারি মানে একটা দীর্ঘ যে দিবা স্বপ্ন সেটা ভেঙে দিত। অর্থাৎ হয়তো কোনো আলোচনায়, সেখানে কোনো একটা আলোচনা চলছে, সেই সময় তিনি মাঝে মাঝেই টুকরো টুকরো অংশ বলে উঠতেন। যেমন বলছেন যে ডান হাত তোলা থাকে আশীর্বাদের জন্য, বাম হাতে থাকে সোর্ড তরবারি, মায়ের কার্স ইজ ব্লেসিং তার অভিশাপী আশীর্বাদ। এটা তিনি দেখো এমন ভাবে বলতেন যে উড বি দ্য সাডেন এক্সক্লামেশন, এটা হতো তার হঠাৎ চিৎকার, দ্যাট এন্ডেড আ লং রেভারি, যেটা যে একটা দীর্ঘ যে দিবা স্বপ্ন, রেভারি মানে দিবা স্বপ্ন, অর্থাৎ একটা ঘোর, সেই ঘোরটা এন্ডেড শেষ করে দেয়। or becoming half lyric in the intensity of his feeling, or becoming হয়ে half lyric মানে কবির ভাষার মতো হয়ে, লিরিক কবির ভাষা, কবিতার মতো হয়ে যেত, কি ইন দ্য ইন্টেন্সিটি অফ হিজ ফিলিং, ইন্টেন্সিটি অফ হিজ ফিলিং মানে তার যে ভক্তির যে অনুভূতি, সেই গভীর অনুভূতি, সেই ভাবাবেগে আপ্লুত হয়ে তিনি কবির ভাষায় বলতেন। ডিপ ইন দ্য হার্ট অফ হার্টস অফ আর ওন, ডিপ ইন দ্য হার্ট অফ হার্টস মানে হৃদয়, ডিপ ইন দ্য হার্ট, কাদের হৃদয়? অফ হার্টস, এখানে হার্টস মানে ভক্তদের হৃদয়ে, অফ আর ওন তার নিজের ভক্তদের হৃদয়ে। ফ্ল্যাশেস দ্য ব্লাড রেড নাইফ অফ কালী, ফ্ল্যাশেস মানে হচ্ছে ঝলসানো, ঝলসানো, দ্য ব্লাড ঝলসাতো কি, ব্লাড রেড মানে রক্তে লাল, নাইফ এখানে খড়গ, নাইফ মানে ছুরি, এখানে খড়গ, কার খড়গ? অফ কালী, মা কালীর খড়গের কথা বলা হয়েছে। ওকে, তাহলে বোঝা গেল এই লাইনটা। তিনি বলতেন তা ভাবাবেগে আপ্লুত হয়ে কবির ভাষায়, ডিপ ইন দ্য হার্ট অফ হার্টস, এই জায়গাটা ভালো করে বোঝো, ডিপ মানে গভীরে, কাদের গভীরে? ইন দ্য হার্ট অফ হার্টস অফ আর ওন, হার্ট মানে হৃদয়, কাদের হৃদয়? অফ হার্টস তার হৃদয়, এই হৃদয় মানে ভক্ত, কার ভক্ত? অফ আর ওন তার নিজের ভক্তদের হৃদয়ে। কি হতো? ফ্ল্যাশেস দ্য ব্লাড রেড নাইফ অফ কালী, কালী ঠাকুরের যে নাইফ বা খড়গ সেটা রক্তে, লাল রক্তে ঝলসাতো, কাদের হৃদয়ে? ভক্তদের হৃদয়ে। ওয়ার্শিপার্স অফ দ্য মাদার আর দে ফ্রম দেয়ার বার্থ, ওয়ার্শিপার্স মানে যারা পূজা করেন, পূজারী,
অফ দ্য মাদার, মায়ের, আর দে ফ্রম দেয়ার বার্থ, তারা জন্ম থেকেই। ইন হার ইনকার্নেশন অফ দ্য সোর্ড, ইন হার ইনকার্নেশন অফ দ্য সোর্ড, ইনকার্নেশন মানে প্রতিমূর্তি, অফ দ্য সোর্ড মানে তার তরবারির প্রতিমূর্তি। তাহলে বলা হচ্ছে তারাই তো মায়ের উপাসক বা পূজারী, উপাসক, উপাসনা করেন যারা, তাদেরকে বলা হচ্ছে ওয়ার্শিপার্স। তাহলে তারাই তো মায়ের ওয়ার্শিপার্স ফ্রম দেয়ার বার্থ, অর্থাৎ জন্ম থেকেই, যারা কি ইন হার ইনকার্নেশন অফ দ্য সোর্ড মানে তার তরবারির প্রতিমূর্তি। ফ্রম হিম ওয়াজ গ্যাদার্ড in such moments as these almost every line and syllable of a certain short psalm. বলা হচ্ছে from him, তার কাছ থেকে was gathered মানে এগুলো জমা করেছি বা এগুলো জড়ো হয়েছে, এক জায়গায় একত্রিত হয়েছে। in such moments as these মানে এই ধরনের মুহূর্তগুলো, almost every line and syllable প্রায় প্রত্যেকটা লাইন এবং অক্ষর of a certain short psalm একটা নির্দিষ্ট ছোট, জাম মানে হচ্ছে স্তোত্র বা স্তব, যেটাকে বলা হচ্ছে কল্ড দ্য ভয়েস অফ দ্য মাদার। এই যে ভয়েস অফ দ্য মাদার বলা হচ্ছে এই স্তোত্রটা, যে জগন মাতার বাণী, ভয়েস অফ দ্য মাদার জগন মাতার বাণী, হুইচ আই রোট যেটা আমি লিখেছিলাম, অ্যান্ড পাবলিশড অ্যাবাউট দিস টাইম এবং প্রকাশ করেছিলাম সেই সময়। তাহলে এখানে নিবেদিতা বলছেন যে কি, ভগিনী নিবেদিতা বা সিস্টার নিবেদিতা বলছেন ফ্রম হিম ওয়াজ গ্যাদার্ড ইন সাচ মোমেন্টস অ্যাজ দিস, তার কাছ থেকেই এগুলো একত্রিত হয়েছিল এবং এই ধরনের মুহূর্তগুলো অলমোস্ট এভরি লাইন অ্যান্ড সিলেবল অফ আ সার্টেন শর্ট জাম, প্রত্যেকটা লাইন এবং অক্ষর একটা ছোট্ট স্তোত্র, অর্থাৎ একটা স্তোত্র তিনি লিখেছিলেন কি কল্ড দ্য ভয়েস অফ দ্য মাদার, এটা হচ্ছে জগন মাতার বাণী, হুইচ আই রোট যেটা আমি লিখেছিলাম, অ্যান্ড পাবলিশড অ্যাবাউট দিস টাইম এবং সেই সময় আমি পাবলিশড বা প্রকাশ করেছিলাম। আই ওয়ার্শিপ দ্য টেরিবল, হি ওয়াজ কন্টিনিউয়ালি সেইং, তিনি সব সময় বলতেন, কি বলতেন, আই ওয়ার্শিপ দ্য টেরিবল আমি ভয়ঙ্করের পূজা করি, অ্যান্ড ওয়ান্স এবং আরেকবার, ইট ইজ আ মিস্টেক টু হোল্ড, এটা মনে করা, ইট ইজ আ মিস্টেক এটা ভুল, টু হোল্ড মনে করা, দ্যাট উইথ অল মেন প্লেজার ইজ দ্য মোটিভ মানে প্রত্যেক মানুষের উদ্দেশ্যই যে আনন্দ সুখ খোঁজা, এটা মনে করা ভুল। কোয়াইট অ্যাজ মেনি আর বর্ন টু সিক আফটার পেন, কোয়াইট অ্যাজ মেনি মানে অনেকেরই, আর বর্ন জন্ম হয়, টু সিক অনুসন্ধান করতে, সিক আফটার পেন মানে দুঃখের অনুসন্ধান করতে অনেকের জন্ম হয়। সবসময় যে মানুষ যে আনন্দ খুঁজছে, এটাই আনন্দ খোঁজাই উদ্দেশ্য, এটা নয়, এটা মনে করা ভুল। ইট ইজ আ মিস্টেক টু হোল্ড দ্যাট উইথ অল মেন প্লেজার ইজ আ মোটিভ, প্লেজার ইজ দ্য মোটিভ অর্থাৎ উদ্দেশ্য যে সুখ সেটা নয়। কোয়াইট অ্যাজ মেনি অনেক মানুষই, আর বর্ন টু সিক আফটার এইটা অনুসন্ধানের জন্য জন্ম হয়, পেন অর্থাৎ দুঃখ বা যন্ত্রণা অনুসন্ধানের জন্য অনেকের জন্ম হয়। লেট আস ওয়ার্শিপ দ্য টেরার ফর ইটস ওন শেক, লেট আস ওয়ার্শিপ অর্থাৎ ওয়ার্শিপ বা পূজা করা যাক, দ্য টেরার ভয়ঙ্করীর পূজা করা যাক, ফর ইটস ওন শেক তার নিজের কারণেই, এখানে ইটস মানে হচ্ছে মা কালীর কথা বলা হচ্ছে, ইটস ওন শেক তার নিজের কারণেই তার সেই ভয়ঙ্করী বা রূপের পূজা করা হোক। ওকে, নেক্সট, হি হ্যাড আ হোল হার্টেড কন্টেম্পট, হি হ্যাড তার ছিল, আ হোল হার্টেড মানে সম্পূর্ণভাবে, অর্থাৎ তিনি হৃদয় থেকে, কন্টেম্পট হচ্ছে ঘৃণা, অর্থাৎ তিনি হৃদয় থেকে ঘৃণা করতেন, মানে তিনি একদম সম্পূর্ণভাবে তার ঘৃণা ছিল, ফর হোয়াট হি রিগার্ডেড অ্যাজ স্কুইমিশনেস, যেটাকে তিনি মনে করতেন, স্কুইমিশনেস মানে হচ্ছে খুঁতখুঁতানি, অর মকিশনেস এবং ন্যাকাপনা, এই বিষয়ের প্রতি তার তীব্র ঘৃণা ছিল। হি ওয়েস্টেড ফিউ ওয়ার্ডস অন মি, হি ওয়েস্টেড ফিউ ওয়ার্ডস তিনি নষ্ট করেছিলেন অল্প শব্দ, অন মি মানে আমার সঙ্গে কথা বলার সময় বেশি কথা তিনি বলেননি, মানে অল্প শব্দ তিনি বলেছিলেন। ওয়েন আই কেম যখন আমি এসেছিলাম, টু হিম তার কাছে, উইথ মাই ডিফিকাল্টিস মানে আমার যে সমস্যাগুলো ছিল, কি নিয়ে, অ্যাবাউট অ্যানিমাল স্যাক্রিফাইস ইন দ্য টেম্পল, টেম্পল মানে মন্দির, মন্দিরে অ্যানিমাল স্যাক্রিফাইস পশু বলি নিয়ে বিভিন্ন সমস্যা যেগুলো ছিল সেগুলো নিয়ে যখন আমি তার কাছে এসেছিলাম, তিনি ওয়েস্টেড ফিউ ওয়ার্ডস মানে অল্প কথাই আমার সঙ্গে বলেছিলেন, মানে বেশি কথা তিনি বলেননি। হি মেড নো রেফারেন্স তিনি উল্লেখ করেননি কোনো কিছুই, অ্যাজ হি মাইট হ্যাভ ডান
যদিও তিনি করতে পারতেন। টু দ্য ফ্যাক্ট, এই ঘটনার প্রতি, দ্যাট মোস্ট অফ আস, যে আমাদের মধ্যে বেশিরভাগই, লাউডলি অ্যাজ উই মে অ্যাটাক দিস, যে লাউডলি অ্যাজ উই মে অ্যাটাক দিস মানে আমরা খুব চিৎকার করে, লাউডলি উচ্চস্বরে এটার প্রতিবাদ করে থাকি, হ্যাভ নো হেজিটেশন, কোনো রকম ইতস্তত বোধ করি না, ইন অফারিং অ্যানিমাল স্যাক্রিফাইস, কোন বিষয়টাকে, এই যে অ্যানিমাল স্যাক্রিফাইস, পশু বলি, অফারিং টু আওয়ার সেলস, এই যে অফারিং টু আওয়ার সেলস, আমাদের নিজেদের যখন ভোগের জন্য, যে নিজেদের জন্য যখন পশু বলি দেওয়া হয়, এই বিষয়টার প্রতি আমাদের কোনো ইতস্ততা নেই। কিন্তু আমরা এই যে টেম্পল বা এই যে মন্দিরে পশু বলি দিই, এইগুলোর প্রতি কিন্তু অনেকেরই মানে তীব্র একটা প্রতিবাদ রয়েছে। এই বিষয়ে হি মেড নো রেফারেন্স, মানে এই যে বিষয়টা, এই বিষয়টায় তিনি কোনো কিছুই উল্লেখ করেননি, কিন্তু তিনি উল্লেখ করতে পারতেন। হি অফার্ড নো আর্গুমেন্ট, তিনি কোনো রকমের যুক্তি দেখাননি। অ্যাজ হি ইজিলি মাইট হ্যাভ ডান, তিনি সহজেই কিন্তু যুক্তি দিতে পারতেন। রিগার্ডিং দ্য ডিগ্রেডেশন অফ দ্য বুচার অ্যান্ড দ্য স্লটার হাউস আন্ডার দ্য মডার্ন সিস্টেম, কোন বিষয়ে? রিগার্ডিং দ্য ডিগ্রেডেশন, অধঃপতন, অফ দ্য বুচার মানে যারা কসাই, অর্থাৎ যারা পশু বলি দেয় তাদেরকে বলা হয় কসাই, বুচার, তাদের যে অধঃপতন সেই বিষয়ে, অ্যান্ড দ্য স্লটার হাউস, কসাইখানা, এইগুলোর দিন দিন যে অধঃপতন হচ্ছে এই বিষয়ে, আন্ডার দ্য মডার্ন সিস্টেম, এই যে এখনকার যে সিস্টেম, প্রথা, আধুনিক যে প্রথায়, তা এদের এই যে স্লটার হাউস অর্থাৎ কসাইখানা এবং বুচার বা কসাইদের যে ডিগ্রেডেশন, অধঃপতন হচ্ছে, এই বিষয়েও তিনি কোনো রকম যুক্তি দেননি, তিনি কিন্তু ইজিলি সহজেই দিতে পারতেন। হোয়াই নট আ লিটল ব্লাড টু কমপ্লিট দ্য পিকচার, হোয়াই নট আ লিটল ব্লাড, একটুখানি রক্ত নয় কেন, টু কমপ্লিট দ্য পিকচার, সম্পূর্ণ ছবিটাকে সম্পূর্ণ করতে, was his only direct reply to my objections, এইটাই ছিল তার ডাইরেক্ট রিপ্লাই, সরাসরি উত্তর, টু মাই অবজেকশনস, যে আমার অভিযোগ জানিয়েছিলাম তার সরাসরি উত্তর তিনি এটাই দিয়েছিলেন। ওয়াই নট আ লিটল ব্লাড টু কমপ্লিট দ্য পিকচার, ছবিটিকে সম্পূর্ণ করার জন্য একটুখানি রক্ত নয় কেন, এটাই তিনি বলেছেন। অর্থাৎ এই যে সমগ্র যে টোটাল যে সামগ্রিক চিত্র আমাদের সমাজে, সেই পুরো চিত্রটার কথা বলা হচ্ছে, এই যে পুরো চিত্র, সেই চিত্রটার কথাই তিনি এখানে বলতে গিয়ে বলছেন যে এখানে যে পশু বলিটাকে অ্যানিমাল স্যাক্রিফাইসে দিলে যে রক্তারক্তি কাণ্ড হয়, তো সেই ছোট্ট একটু রক্ত নয় কেন এই চিত্রটাকে সম্পূর্ণ করতে। And it was with considerable difficulty that I elicited from him, and it was with considerable difficulty মানে একটা ভীষণ একটা ডিফিকাল্টি মানে কঠিন ভাবে, দ্যাট আই এলিসাইটেড ফ্রম হিম, আমি তার কাছ থেকে পেয়েছিলাম বা লাভ করেছিলাম, কার কাছ থেকে, এবং অ্যান্ড ফ্রম অ্যানাদার ডিসাইপল অফ শ্রী রামকৃষ্ণ, এবং শ্রী রামকৃষ্ণের অ্যানাদার ডিসাইপল, অন্য আরেকজন শিষ্য তার কাছ থেকে, নিয়ার সিটিং নিয়ার, পাশেই বসেছিলেন, the actual facts of the more austere side of Kali worship, কোন বিষয়? the actual facts, আসল যে ফ্যাক্টস বা সত্যতা বা ঘটনা, অস্টিয়ার সাইড মানে কঠিন দিক, অফ কালী ওয়ার্শিপ অর্থাৎ মা কালীর আরাধনার যে কঠিন দিক, সেই কঠিন দিকের দ্য অ্যাকচুয়াল ফ্যাক্টস, তথ্যগুলো আমি কোথা থেকে সংগ্রহ করেছিলাম, এলিসাইটেড মানে পাওয়া বা সংগ্রহ করা, তার কাছ থেকে অর্থাৎ স্বামী বিবেকানন্দের কাছ থেকে, এবং আনাদার ডিসাইপল অফ শ্রীরামকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণদেবের অন্য আর একজন শিষ্যর কাছ থেকে, সিটিং নিয়ার, পাশে বসেছিলেন। তাহলে কি হলো পুরোটা, যে অ্যান্ড ইট ওয়াজ উইথ কনসিডারেবল ডিফিকাল্টি মানে বেশ মানে কঠিন ভাবেই বা কষ্ট করেই, দ্যাট আই এলিসাইটেড ফ্রম হিম, আমি তার কাছ থেকে লাভ করেছিলাম, অ্যান্ড ফ্রম আনাদার ডিসাইপল অফ শ্রীরামকৃষ্ণ, এবং শ্রীরামকৃষ্ণের অন্য আরেকজন শিষ্যর কাছ থেকে, সিটিং নিয়ার, পাশে বসে থাকা একজনের কাছ থেকে, দ্য অ্যাকচুয়াল ফ্যাক্টস অফ দ্য মোর অস্টিয়ার সাইড অফ কালী ওয়ার্শিপ মানে কালী ঠাকুরকে পূজা করার যে সবচেয়ে কঠিন দিকগুলো, সে তার যে তথ্য, সেই তথ্যগুলো আমি লাভ করেছিলাম। দ্যাট সাইড মানে সেই দিকগুলি, হুইচ হ্যাজ ট্রান্সেন্ডেড মানে যেটা অতিক্রম করে যায়, দ্য স্যাক্রিফাইস অফ আদার্স অন্যদের যে ত্যাগ, সেই সমস্ত ত্যাগ অতিক্রম করে যায়। হি টোল্ড মি তিনি আমাকে বলেছিলেন, হাউএভার যাই হোক, দ্যাট হি হ্যাড নেভার টলারেট
তিনি কখনোই সহ্য করতেন না দ্য ব্লাড অফারিং কমনলি মেড টু দ্য ডেমন্স হু অ্যাটেন্ড অন কালী। কি বলছেন, তিনি কখনোই সহ্য করতেন না এই ব্লাড অফারিং, মানে তাই যে এই যে রক্ত নিবেদন অর্থাৎ ব্লাড অফারিং, রক্ত নিবেদন, এটা তিনি সহ্য করতে পারতেন না। কাদের প্রতি? কমনলি মেড টু দ্য ডেমন্স হু অ্যাটেন্ড অন কালী, কালী ঠাকুরের যে অনুচর ভূত প্রেত রয়েছে তাদের উদ্দেশ্যে এই যে রক্ত নিবেদন, এই বিষয়টা তিনি একদমই সহ্য করতে পারতেন না। দিস ওয়াজ সিম্পল ডেভিল ওয়ার্শিপ, এটা সাধারণভাবে ভূত প্রেতের আরাধনা করা। অ্যান্ড হি হ্যাড নো প্লেস ফর ইট, এবং এটা তার জন্য এটা তার মনের মধ্যে কোনো জায়গা নেই, অর্থাৎ এটাকে তিনি সমর্থন করেন না। এই যে মায়ের যে অনুচর ভূত প্রেত তাদের উদ্দেশ্যে রক্ত নিবেদন, এই বিষয়টাকে তিনি পছন্দ করতেন না, কোনোদিনই সহ্য করতে পারতেন না, এবং এটা শুধুমাত্র ভূত প্রেতের আরাধনা, এবং এই বিষয়টাকে তিনি কখনোই সমর্থন করতেন না। His own effort being constantly to banish fear and weakness from his own consciousness. His own effort মানে তার নিজের প্রচেষ্টা, being কনস্ট্যান্টলি মানে প্রতিনিয়ত, কিসের প্রচেষ্টা হয়? টু ব্যানিশ মানে ধ্বংস করা, ফিয়ার মানে ভয়, অ্যান্ড উইকনেস এবং দুর্বলতা, ফ্রম হিজ ওন কনসিয়াসনেস তার নিজের চেতনা থেকে ভয় এবং দুর্বলতাকে ধ্বংস করতে হবে, এটা তিনি সবসময় চেষ্টা করেন। অ্যান্ড টু লার্ন, এবং কি চেষ্টা করেন? টু লার্ন শিখতে, টু রিকগনাইজ দ্য মাদার মাকে অর্থাৎ মা কালীকে যেন বুঝতে পারেন তিনি, সেই বিষয়টা তিনি শিখতে চেষ্টা করেন। অ্যাজ ইনস্টিংটিভলি যেমনভাবে তিনি সহজাতভাবে, ইন এভিল টেরর, কোথায়? অশুভ, এভিল মানে অশুভ, টেরর হচ্ছে ভয়, সরো দুঃখ, অ্যান্ড অ্যানিহাইলেশন মানে যে বিনাশ বা ধ্বংসের মধ্যে মা রয়েছেন সহজাতভাবে। অ্যাজ ইন দ্যাট হুইচ মেক্স ফর সুইটনেস অ্যান্ড জয়, যেমন ভাবেই তিনি রয়েছেন যেগুলো কিসের জন্য তৈরি হয়েছে? মাধুর্য এবং আনন্দের জন্য তৈরি হয়েছে, সেইখানে যেমন মা রয়েছেন তেমনি ভাবে অশুভ, ভয়, দুঃখ এবং বিনাশ বা ধ্বংসের মধ্যেও মা রয়েছেন। ইট ফলোড দ্যাট দ্য ওয়ান থিং হি কুড নট অ্যাওয়ে উইথ was any sort of watering down of the great conception, and it followed, এটা কি বোঝায়? যে দ্য ওয়ান থিং, একটাই বিষয়, হি কুড নট অ্যাওয়ে উইথ যেটা তিনি সহ্য করতে পারতেন না, ওয়াজ ছিল এনি শর্ট অফ ওয়াটারিং ডাউন, কোনো রকম ভাবে ছোট করে দেখা, অফ দ্য গ্রেট কনসেপশন, এই যে একটা মহান যে ভাবধারা, এই ভাবধারাকে ছোট করে দেখা তিনি একদমই সহ্য করতে পারতেন না। কোন ভাবধারা? যে মা কিন্তু সর্বত্রই রয়েছেন, যেটা ভালো সেদিকেও যেমন আছেন, তেমনি যেখানে খারাপ সেখানেও কিন্তু মা আছেন। ফুলস, হি এক্সক্লেমড ওয়ান্স, বোকা, তিনি একসময় চিৎকার করে উঠতেন। অ্যাজ হি ডুয়েল্ট ইন কোয়াইট টক on the worship of the terrible, on becoming one with the terrible. কখন? as he dwelt in quiet talk, যখন একটা শান্ত একটা মানে কথা বা আলোচনার মধ্যে যখন আছেন, কি সম্পর্কে? দ্য ওয়ার্শিপ অফ দ্য টেরিবল, ভয়ঙ্করীর পূজার একটা যে আলোচনা, অথবা কি একটা আছে? অন বিকামিং ওয়ান উইথ দ্য টেরিবল, এই যে টেরিবল বা ভয়ঙ্করীর সঙ্গে একাত্ম হয়ে যাওয়া, এই রকম একটা বিষয় আলোচনার মধ্যে তিনি হঠাৎ করেই চিৎকার করে উঠতেন। ফুলস, বোকা, নির্বোধ, ফুলস, দে পুট আ গার্ল্যান্ড অন ফ্লাওয়ার্স, দে পুট তারা দেয়, আ গার্ল্যান্ড মালা অফ ফ্লাওয়ার্স, ফুলের মালা, রাউন্ড দ্য নেক তোমার গলায়, অ্যান্ড দেন, এখানে দাই মানে হচ্ছে তোমার, মানে এখানে মায়ের গলায় অর্থাৎ মা কালীর গলায় দেয় ফুলের মালা, অ্যান্ড দেন স্টার্ট ব্যাক ইন টেরর, এবং তারপর ফিরে তাকায় ভয়ে ভয়ে, অ্যান্ড কল দি, এবং তোমাকে বলে, দি মানে তোমাকে, এখানে দি মানে মা কালীকে, দ্য মার্সিফুল দয়াময়ী বলে। অ্যান্ড অ্যাজ হি স্পোক, এবং তিনি আরো বলেছিলেন, দ্য আন্ডারলাইং ইগোইজম অফ ওয়ার্শিপ, আন্ডারলাইং ইগোইজম মানে বিদ্যমান অহং সর্বস্বতা অফ ওয়ার্শিপ, পূজা করা বা আরাধনা করার যে অহং সর্বস্বতা, দ্যাট ইজ ডিভোটেড টু দ্য কাইন্ড গড, যেটা অর্পণ করা হয়, ডিভোটেড অর্পণ করা হয় কার প্রতি? দয়াময় ঈশ্বরের প্রতি। টু প্রোভাইডেন্স
মানে সহায়তাকারী ঈশ্বরের প্রতি, দ্য কনসোলিং ডিভাইনিটি মানে সান্ত্বনা দানকারী ঈশ্বরের প্রতি, উইদাউট আ হার্ট ফর গড ইন দ্য আর্থকুয়েক, যেখানে কোনো কিছুই বলা হয় না বা সেখানে কোনো হৃদয় থাকে না সেই ঈশ্বরের প্রতি, অর্থাৎ আর্থকুয়েক মানে ভূমিকম্পের যিনি দেবতা, সেখানে কিছু আমাদের বলা থাকে না। অর গড ইন দ্য ভলক্যানো, আগ্নেয়গিরির দেবতাদের প্রতি আমরা পূজা করি না। ওভারওয়েলম দ্য লিসনার, অর্থাৎ এইগুলো শুনে মুগ্ধ হয়ে গিয়েছিলেন সেই যারা শ্রোতারা তখন মুগ্ধ হয়ে গিয়েছিলেন কোন বিষয়টা শুনে, যে বোকা, তোমরা ফুলের মালা চড়াও, তোমার গলায় যারা মালা চড়ায় তারাই আবার পিছন দিকে কিভাবে তাকায় ভয়ে, টেরর, এবং তোমাকে দয়াময়ী বলে। এবং এই প্রসঙ্গে তিনি আরো বলেছেন যে মানুষের যে অহং সর্বস্বতা রয়েছে পূজা আর্চা নিয়ে, অর্থাৎ পূজার যে বিষয়টা অহং সর্বস্বতা, সেটা অর্পণ করা হয় শুধুমাত্র কোন দেবতাদের প্রতি, দয়াময়ী দেবতা, সহায়তাকারী দেবতা, কনসোলিং ডিভাইনিটি মানে সান্ত্বনা দানকারী দেবতাদের প্রতি, কিন্তু সেখানে কোনো রকম আর্থকুয়েক বা ভলক্যানো অর্থাৎ ভূমিকম্প বা আগ্নেয়গিরির দেবতাদের প্রতি থাকে না ওয়ার্শিপ। তাই এটা একটা অহং সর্বস্বতা। এইটা শুনে ওভারওয়েলম দ্য লিসনার, ওভারওয়েলমড মানে হচ্ছে মুগ্ধ হয়ে যাওয়া, শ্রোতারা মুগ্ধ হয়ে গিয়েছিলেন। One saw that such worship was at bottom. One saw, একজন দেখেছিলেন দ্যাট যে such worship was a bottom, এই ধরনের পূজা অর্চনা নিচু ভাবে তিনি দেখেছিলেন। অ্যাজ দ্য হিন্দু কলস ইট, যেমন ভাবে হিন্দুরা এটাকে মেয়ারলি শপ কিপিং মানে সাধারণভাবে একটা দোকানদারি প্রথা বলা চলে, এরকম ভাবে হিন্দুরা দেখে। And one realized the infinitely greater boldness and truth of the teaching that God manifests through evil as well as through good. এবং অন্য একজন রিয়ালাইজড, বুঝতে পেরেছিলেন, দ্য ইনফাইনাইটলি গ্রেটার বোল্ডনেস মানে নির্ভীকতা, একটা বোল্ডনেস এবং সত্যতা, যে অফ দ্য টিচিং শিক্ষার, কি শিক্ষা, যে গড ম্যানিফেস্টস ঈশ্বর রয়েছেন থ্রু এভিল অশুভের মধ্যে, অ্যাজ ওয়েল অ্যাজ থ্রু গুড, এবং যেমনভাবে তিনি ভালোর মধ্যে রয়েছেন, অর্থাৎ যেমনভাবে ঈশ্বর ভালোর মধ্যে আছেন তেমনভাবে তিনি এভিল বা খারাপের মধ্যেও আছেন। এই যে শিক্ষা, এই বিষয়টাকেও একজন বুঝেছিলেন নির্ভীক এবং সত্যর মধ্য দিয়ে, যে ওয়ান রিয়ালাইজ দ্য ইনফাইনাইটলি গ্রেটার বোল্ডনেস অ্যান্ড ট্রুথ, এই যে সত্যতা, কিসের সত্যতা, ঈশ্বর অশুভ এবং শুভ সব কিছুর মধ্যেই বিদ্যমান, এই সত্যতা একজন কিন্তু বুঝতে পেরেছিলেন। One saw that the true attitude for the mind and will that are not to be baffled by the personal self, একজন দেখেছিলেন যে দ্য ট্রু অ্যাটিটিউড, সত্যিকারের মনোভাব, ফর দ্য মাইন্ড অ্যান্ড উইল, যে আমাদের মনের ইচ্ছা শক্তি, মন এবং ইচ্ছা শক্তির যে মনোভাব, দ্যাট আর নট টু বি ব্যাফেলড, সেটা বিফলে যায় না বাই দ্য পার্সোনাল সেলফ, অর্থাৎ যে নিজস্বতা অর্থাৎ স্বার্থপরতার কারণে, যে অর্থাৎ ব্যক্তি স্বার্থ, পার্সোনাল সেলফ হচ্ছে ব্যক্তি স্বার্থের কারণে সেটা ধ্বংস হয়ে যায় না, ব্যাফেলড মানে নষ্ট হয়ে যায় না বা ধ্বংস হয়ে যায় না বা বিফলে যায় না। কি, এই যে মানুষের যে ইচ্ছা শক্তির মনোভাব, এটা বিফলে যায় না ব্যক্তি স্বার্থের দ্বারা। ওয়াজ ইনফ্যাক্ট দ্য ডিটারমিনেশন, এটা আসলে একটা দৃঢ় সংকল্প। ইন দ্য স্টার্ন ওয়ার্ডস অফ দ্য স্বামী বিবেকানন্দ, মানে যেটা প্রকাশ পায় কোথায়, স্বামী বিবেকানন্দের যে দৃঢ় বক্তব্যের মধ্যে। কি বক্তব্য? টু সিক ডেথ নট লাইফ, মৃত্যুর অনুসন্ধান করো জীবনের নয়। টু সিক ডেথ নট লাইফ। টু হার্ল ওয়ান সেলফ মানে নিজেকে নিক্ষেপ করো আপন দ্য সোর্স পয়েন্ট, তরবারির সম্মুখে। টু বিকাম হওয়ার জন্য বা হতে, ওয়ান একজন হতে, উইথ দ্য টেরিবল ফর এভারমোর চিরকালের জন্য, ভয়ঙ্করী অর্থাৎ এই যে টেরিবল মা কালী, তার সঙ্গে একাত্ম হয়ে যাওয়ার জন্য কি করো, নিজেকে তরবারির মুখে নিক্ষেপ করো। টু সিক ডেথ নট লাইফ, মৃত্যুর অনুসন্ধান করতে, জীবনের নয়। খুব সুন্দর একটা কথা, টু সিক ডেথ নট লাইফ, মৃত্যুর অনুসন্ধান করতে, জীবনের নয়। সেটা করার জন্য টু হার্ল ওয়ান সেলফ আপন দ্য সোর্স পয়েন্ট, নিজেকে তরবারির সম্মুখে নিক্ষেপ করো, হার্ল মানে নিক্ষেপ করা। টু বিকাম ওয়ান একজন হতে, উইথ দ্য টেরিবল ফর এভারমোর চিরকালের জন্য ভয়ঙ্করী মায়ের সঙ্গে একাত্ম হয়ে যেতে। তো এই পর্যন্ত পড়ে আমরা পার্ট 1টা শেষ করলাম। তোমাদের কাছে অনেকটা কঠিন বলে মনে হতে পারে, কারণ এখানে অনেক ডিফিকাল্ট ওয়ার্ডস রয়েছে যেগুলোর মিনিংগুলো বুঝে পড়াও একটু টাফ বলে মনে হতে পারে। তো একটা ভিডিওতে করাটা মুশকিল, তো বা বোঝাটাও প্রবলেমের হবে।
আমি এর পরের পার্টে আশা করছি লেসনটা কমপ্লিট করে দিতে পারবো। তোমাদের যাদের পার্সোনাল কোনো প্রবলেম হবে অবশ্যই আমাকে কমেন্ট করবে। আমি তোমাদেরকে নিয়ে যারা জয়েন করবে আমার মেম্বারশিপে তাদের জন্য আলাদা করে আমি যত সম্ভব চেষ্টা করব তোমাদেরকে হেল্প করার। ওকে, তো আজকের ভিডিওটি এখানেই শেষ। যারা ভিডিওটি দেখলে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ।